না, আদির এই বেপরোয়া আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজেকে কী ভাবে সে? যখন যা ইচ্ছে করবে। আদিবা কি তার হাতের পুতুল নাকি যে যখন তখন অত্যাচার করবে? এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এবার ওকে শিক্ষা দেওয়া উচিত। বসে বসে এসব ভাবছে আদিবা। এদিকে আদিবাকে ওয়াশরুমে আটকে দিয়ে আদি এসে বিছানায় গা ছুয়ালো আর ভাবতে লাগলো, এত বছরের আবিদা এতটুকু পরিবর্তন ঘটেনি। তার এই অহেতুক জেদের জন্য আদিত্যকে জীবন থেকে 6টি বছর বিসর্জন দিতে হয়েছে। তবুও এই মেয়ের জেদ কমেনি। কোন সাহসে গ্রামে যাওয়ার কথা ভাবতে পারল? আজ যতই আকুতি মিনতি করুক ওর নিস্তার নেই। কিছুতেই দরজা খুলবে না আদি। থাকুক সারা রাত ওয়াশরুমে। আদিবার ওপর রাগ ঝাড়ছিল। হঠাৎ ভাইয়া বলে চেঁচিয়ে উঠল আদিবা। আকস্মাৎ চিৎকারে আদি চমকে উঠল। মনের মাঝে প্রশ্ন জাগলো, হঠাৎ আদিবা একবারে ডাকলো কেন? কোনো অঘটন ঘটায়নি তো? ওয়াশরুমে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হচ্ছে। আদি দুবার গলা ছেড়ে প্রশ্ন করল, কী রে আদিবা, এভাবে চেঁচাল্লি কেন? আদিবার পক্ষ থেকে উত্তর আসছে না দেখে আদি তাড়াতাড়ি উঠে বসলো। কারণ আর যাই হোক, আদিবা চুপ থাকার মেয়ে না। ভালো উত্তর দিতে না পারলেও খারাপ উত্তর ঠিকই দিত। আদি গিয়ে দরজা খুলল, কিন্তু সাথে সাথে চোখ কপালে উঠে গেল। আদিবা মেঝেতে পড়ে আছে। আদি চিৎকার করে উঠল, আদিবা কি হয়েছে তোর? চোখ খোল, কথা বলছিস না কেন? আদিবা, এই আদিবা কথা বল। আদিবাকে ঝাঁকাতে কথাগুলো বলল আদি, কিন্তু আদিবা নির্বাক পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আদির চিৎকার শুনে বাসা অন্যরা ছুটে আসলো। সবার মুখে একই প্রশ্ন, আদিবার কি হয়েছে? আদি কাউকে কোনো উত্তর না দিয়ে মগ ভর্তি পানি নিয়ে আদিবার চোখে মুখে পানি ঝাটকা দিল। না, তবু জ্ঞান ফিরছে না। আবিবা তাড়াতাড়ি আদিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আদি মুহূর্তে অস্থির হয়ে উঠছে। কি থেকে কি করবে তার মাথা ঢুকছে না। কি এমন ঘটেছে যে আদিরা সেন্সলেস হয়ে গেল? খুব বেশি ভয় পেয়েছে? আদি এক হাতে আদিবার পাল চেক করে, অন্য হাতে ফোন নিয়ে কারো নাম্বার ডায়াল করল। এদিকে আদিবার বেহুশ থাকার নাটকটা বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আদি তার চিৎকার শুনে দরজা খুলে দিবে আর সে এক দৌড়ে পালাবে, কিন্তু তা হলো কই। আদি ঢুকেই তাকে আঁকড়ে ধরেছিল, তাই সুযোগ পায়নি, এখনও পাচ্ছে না, কারণ বাসার সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এ তো মহা ঝামেলা হলো। এখান থেকে পালানোর আগে আদি যদি কোনোভাবে বুঝে যায় আদিবা অভিনয় করছে, তাহলে তার রক্ষে নেই। আদি ফোন ডায়াল করতে ব্যস্ত। সে ফাঁকে আদিবা আইরিনকে ইশারা করে বোঝালো তাকে পালাতে হেল্প করার জন্য। আইরিন আদিবার ইশারা বুঝতে পারার সাথে সাথে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে একবার আদির দিকে দেখছে, আবার আদিবাকে দেখছে। সে বেশ ভয় পাচ্ছে, ধরা পড়লে আদি দুজনকে কঠিন শাস্তি দেবে। কিন্তু আদিবা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে, তাই এখন তার উচিত আদিবাকে হেল্প করা। কিন্তু কিভাবে করব? আদি কাকে যেন ফোন দিল, পরক্ষণে বলল, দেখ দোস্ত, তুই কোথায় আছিস? একবার তাড়াতাড়ি বাসায়। তো আবিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আদিবা বুঝতে পারলো কোনো ডাক্তারকে ফোন করেছে। বাসায় ডাক্তার আসলে সব জানাজানি হয়ে যাবে। আর আদি অভিনয়ের ব্যাপারে জানতে পারলে কি শাস্তি দেবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মনোযোগ দিয়ে আদির ফোন আলাপ শুনছে। আদি আবার বলো, আচ্ছা সে ভালো, তুই তাহলে ক্লিনিকে থাক, আমি আদিবার নিয়ে আসছি। বলে আদি ফোন কেটে আদিবার দিকে তাকালো। হাসপাতালে যেতে হবে শুনে ভয় আদিবা অন্তর আত্মা কেঁপে উঠল। সে মনে মনে দোয়া করল, খোদা অরিনাপুর মাথায় একটু বুদ্ধি দাও, যেন এবারের মতো আমাকে বাঁচিয়ে নিতে পারে। প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। খোদা বোধ হয় আদিবার ডাক শুনেছে। অরিনের মুখ খুলছে, ভাইয়া বলছি কি হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই, কিছুক্ষণ পর আবিদা এমনিতে ঠিক হয়ে যাবে। আদিবাকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোকে কে বলল ভালো হয়ে যাবে? না মানে ভাইয়া, সামনে থেকে সর, বলে আবিদাকে কোলে নিয়ে আদি বেরিয়ে যেতে নিল।
আদিত্যের বাবা। আদিবার মাও বের হলো। আদিবাকে আস্তে করে গিয়ে আদিবাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। আবিদা এবারও পালানোর সুযোগ পেল না। আদি এবার তার বাবাকে বলল, বাসায় যাও বাবা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। আদিবা মা সাথে সাথে বলল, তা কি করে আমি যাব? মেয়ের জন্য দরদ উতলে পড়ছে নাকি কাকিয়া? মানে কি বলতে চাইছো? গত 6 বছরের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আজ সকালে কথা অন্তত ভুলে যাওনি নিশ্চয়? এইসবের মানে কি আদি? ধরে নাও আদিবা গ্রামের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, আর তুমি এই বাসায়, তাই ওর কাছে পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে। সকালে ক্লিনিকে যেয়ে এখন আমি নিয়ে যাই। আদির কথা মানে? আদিবার মা বুঝতে পারলেন না। আদিবা বুঝতে পারছে না তার কি করা উচিত, সব স্বীকার করা উচিত। আদিবা চেয়েছিল সবটা বলে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতা অভাবে বলতে পারলে। আদি ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর গিয়ে সে থামলো। আদিবার ইচ্ছে হলো কি ঘটছে একবার চোখ মেলে দেখার জন্য, কিন্তু পারল না। আদি হঠাৎ সশব্দে বলে উঠল, ইস, জামাটা একেবারে ভিজে গিয়েছে, শরীরের সাথে কেমন লেপ্টে আছে, কি বাজে দেখাচ্ছে। আমি আগে খেয়াল করিনি। এভাবে হাসপাতালে নিয়ে যাব কি করে? লোকে দেখলে কি ভাববে? জামাটা বদলে দিতে হবে। কথাটা শুনে আদিবা গায়ে কাঁটা দিল। কি আবোল তাবোল বলছে এই ছেলে? সে তার জামা বদলে দিবে? কি সাংঘাতিক ব্যাপার! আদিবা ভাবনা শেষ হওয়ার আগেই পেটে আদি স্পর্শ পেল। আদি আলতো হাতে জামাটা টেনে উপরে তুলল। এই অবস্থায় কারো পক্ষে চুপ থাকা সম্ভব নয়। আদিবাও চুপ থাকতে পারল না। শর্ট করে আদি হাত ধরে ফেলল। আদিও সাথে সাথে শয়তানি হাসি দিল। হাসির কারণটা আদিবা বোধগম্য হলো না। সে বোকামুখে করে তাকালেন। যাক, অভিনয় পালা শেষ হলো। তবে মানে তোর পাল চেক করতেই বুঝেছিলাম তোর কিছু হয়নি, অভিনয় করছিস। বুঝেছেন তাহলে হাসপাতালে নিয়ে আসছেন কেন? হাসপাতাল? এখানে হাসপাতাল পেলি কোথায়? তুই যেমন অভিনয় করছিস তেমনি আমিও ডাক্তারের কথা বলে তোকে বাইরে নিয়ে এসেছি। আদির কথা শুনে আদিবা চোখ তুলে সামনের দিকে তাকালো। সাথে সাথে গা শিউরে উঠল। চারদিক ঘোর অন্ধকার। গাড়ির হেডলাইনে আলোতে যতটা দেখা যাচ্ছে পুরোটা ঘন জঙ্গল। আদিবা ভয় ভয় বলল, ভাইয়া, আমরা এখানে এসেছি কেন? ওয়াশরুমে রাখতে চেয়েছিলাম, তোর ভালো লাগেনি তাই এখন এখানে রেখে যাব। এক রাত এখানে থাকলে দেখবি মাথা থেকে সব শয়তানি বুদ্ধিগুলি বিদায় নিয়েছে। আপনি সত্যি আমাকে এখানে রেখে চলে যাবেন? আমি কখনো মিথ্যা বলি বা যা বলি তা না করে থাকি? দেখেছিস, আপনি যা বলেন তাই করেন, যেন ভয় পাই। এতটা নির্দয় হবেন না প্লিজ। ধর, দয়া দেখালাম, বিনিময়ে তুই আমায় কী দিবি? মানে তুই যদি যত্ন নিয়ে একটা লিপ কিস করিস তাহলে তোকে ক্ষমা করে দেব। আপনি কি মানুষ? এমন জঘন্য একটা প্রস্তাব দিতে মুখে আটকালো না? আমি সত্য দিয়েছি, এবার তোর ইচ্ছে পূরণ না করতে পারলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে গাড়ি থেকে নাম। আদিবার আগে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদি আবারও বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে নিল আর জানলা দিয়ে মুখ করে বলল, নজর যখন পড়েছে আমি ঠিকই করব। আফসোস, তুই নিজে থেকেই রাজি হলে শাস্তিটা পেতে হতো না। আদির কথায় গা জ্বলে উঠল। আদিবা ইচ্ছে হলো জুতা খুলে মারতে, কিন্তু সে সুযোগ পেল না। কোনো সংকেত ছাড়াই আদি গাড়ি হেলমেট বন্ধ করে দিল। চারদিক কালো হয়ে গেল, কোথাও কোনো আলো রেখা নেই। আদিবা প্রচণ্ড ভয় পেল। নিজে অজান্তে বলে উঠল, আমি রাজি ভাইয়া, আমাকে রেখে যাবেন না প্লিজ। আদি আলো জ্বালিয়ে হেসে বলল, শুরু করা যাক তাহলে। আদিবা আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি আপনাকে কিস করব, কিন্তু আমার একটা শর্ত আছে। বেশ, তাহলে কাছে আসুন। আদি এগিয়ে আসলো। চোখ বন্ধ করুন। কিন্তু কেন? তো কি? তাকিয়ে তাকিয়ে চুমো খাবো?
আদি কথা বাড়ালো না, চোখ বন্ধ করে নিল। আদিবাও এগিয়ে এসে আলতো ঠোঁটে ঠোঁট চলো মুহূর্তে আদিবার মাঝে ডুব দিয়ে দিক হারালো। দিশাহারা আদিত্য আদিবার মাঝে নিজের আশ্রয় খোঁজার প্রচেষ্টা চালালো। শক্ত হাতে আলগা হয়ে গেল সারা শরীর, অবশ হয়ে আসছে বুকের বাম পাশে, বেসামাল হয়ে ওঠা নামা করছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠছে। আদিবা কখনো নিজের ইচ্ছা এমন করতে রাজি হবে না। আদি কল্পনা করতে পারেনি আদি যখন নিজেকে পুরোপুরি সরি, এগুলো আপনারা একটু কষ্ট করে নিজেরাই পড়ে নিন। নিজের কর্মে নিজেকে অপরাধী মনে হলো। ভিতরে আত্মা কেঁদে উঠল। আদিবা দুহাত বাড়িয়ে আদিকে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের অজান্তে বলে বসল, আমি আপনাকে বড্ড ভালোবাসি, ভালোবাসবেন আমায়? আদি চোখ খুলে খুব স্বাভাবিকভাবে বলল, কিছু বলছিলি? আদিবা কি উত্তর দিবে বুঝে উঠতে পারল না। আদি কি তাহলে শুনিনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে? বিষয়টা আদিবার মাথা ঢুকল না। আদি ঠোঁটে রক্ত মুছতে মুছতে বেশ শান্তভাবেই বলল, এখন তোর কি শাস্তি পাওয়া উচিত? আদিবা এবারও উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে অবাক চোখে তাকিয়ে আছে দেখে আদি বাঁকা হাসলো। ঘটনা কি? না মানে কিছু না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক, ভয় পেতে হবে না, আজ কোনো শাস্তি দেব না। যা করতে বলছিলাম করছি, সে ভালো করে হোক আর খারাপ করেই করেছিস তো? তোকে আগেই বলছি, এখনও বলছি, তুই যদি আমার কথা শুনিস পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব। আদিবা আদিত্যর কথা মানে বুঝল না। আদি কি ইচ্ছে করে প্রপোজালের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে? ভাইয়া কিছু বলবি? আদিবা কিছু বলতে চাইছিল, কিন্তু কথাগুলো পেটের মাঝে ঘুরপাক খেলেও মুখে আসছে না, গলার কাছে এসে আটকে যাচ্ছে। কেন যেন বলে উঠতে পারছে না। আদিকে আজ অন্য দিনের মতো রাগই লাগছে না, তাকে বেশ খুশি খুশি লাগছে। ড্রাইভ করতে করতে মুচকি হাসছে। আদিত্য যেন যুদ্ধ জয় করে ফিরছে। এদিকে কোনো কারণ ছাড়াই আদিবা নার্ভাস ফিল করছে, কেমন যেন লাগছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আচ্ছা আদিবা ধর, আজ রাতে আমার বাসায় ফিরলাম না, সারা রাত রাস্তায় ঘুরলাম, কেমন হবে ব্যাপারটা? অদ্ভুত কিন্তু এক্সাইটেড টাইপের কিছু একটা হবে, তাই না? কিন্তু আমার রাস্তায় ঘুরবো কেন? যুক্তি প্রশ্ন। রাস্তায় ঘোরার মতো কিছু তো ঘটেনি। আচ্ছা বাদ দে, এই প্ল্যান ক্যান্সেল। ভাইয়া আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? করছি বুঝি? আপনি তো সবসময় আমার ওপর রেগে থাকেন। আজ আমি আপনার ব্যথা দিলাম তবু রাগ করলেন না? রাগ করতে ইচ্ছে হলো না। জানিস আদিবা তুই দেখতে খুব মিষ্টি। আদিত্যর কথা শেষ করার আগেই আদিবা হেঁচকি উঠে গেল। সে চোখ বড় বড় করে বলল, ভাইয়া পানি খাবো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আবারও হাসলো না। তারপর স্ট্রিংয়ের পাশ থেকে পানির বোতল নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা এই আদিত্যকে চিনতে পারছে না। আদিত্য আচরণ আদিবার সুবিধা মনে হচ্ছে না, অস্বাভাবিক লাগছে। আর যাই হোক, আদি কখনোই আদিবাকে মিষ্টি বলতে পারে না। কাকিয়ে বলছিল তোকে নাকি কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ব্যাপারটা কি সত্যি? মা এসব বলল আপনায়? না, বাসার সবাই আমার বিয়ের কথা বলছিল, তখন তোর নামটাও শুনলাম। জিজ্ঞেস করা বলল কোনো এক অজানা কারণে তোর বিয়ে হচ্ছে না। কারণটা কি বলতো? আমার বিয়ে না হয় আপনার খুব অসুবিধে হয়েছে মনে হচ্ছে। তা তো একটু হয়েছে। আচ্ছা বাদ দে, তোর কেমন ছেলে পছন্দ বলতো, দেখি খুঁজে পাওয়া যায় কি না। মজা করছেন? কেন মনে হচ্ছে আমি মজা করছি? ভাইয়া আমার কথা বলতে ইচ্ছে করছে না, গল্প বাদ দিয়ে ড্রাইভ করুন। আদিবা কত সংকোচ ভুলে মনে কথা বলছিল। আদি তার কথা কোনো গুরুত্ব দিল না, উল্টো কত আবোল তাবোল কথা বলল দেখে আদিবা ভীষণ রাগ হলো।
গাড়ি এসে বাসার সামনে থামতেই আদিবা হনহন করে ভিতরে চলে গেল। গিয়ে কিছুটা অবাক হলো। বাসার সবাই ড্রয়িং রুমে গোল সভা বসিয়েছে। এখানে বাসার প্রত্যেকে উপস্থিত। 1 মিনিটের জন্য আদিবা অসুস্থতার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণে মনে হলো পরিবারের কেউ তাকে এত গুরুত্ব দিবে না, দেওয়া সম্ভব না। সে মরলে কি বাঁচলে কি তাতে কারো কিছু যায় আসে না। তা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ালো। সাথে সাথে তার মা পথ আগলে দাঁড়ায়। এর মধ্যে আদিও এসে বাসায় ঢুকলো, কিন্তু ঠোঁটে দাগ থাকায় সে সবার সামনে দাঁড়াতে চাইল না। তাড়াতাড়ি উপরে চলে যেতে চাইল, কিন্তু সিঁড়ি অর্ধেক আসতেই তার পা দুটো আটকে গেল। সারা শরীর যেন কেঁপে উঠল, কপালের মাঝে বরাবর রগ ফুলে উঠল। সে কি ঠিক শুনেছে? আদিত্য রাগী চোখে পিছনে ঘুরে তাকাল। নিচে আদিবার মা আদিবাকে প্রশ্ন করছে, কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে। আদিবা, ছেলেটা কে? আদিবা অবাক হয়ে বলল, তুমি কি বলছো মা? আমি বুঝতে পারছি না। কিসের ছেলে? এত রাতে তোকে ফোন করে কে? তোর সাথে কোন ছেলের কথা বলতে থাকতে পারে? তাও একবার না, এই নিয়ে 10 বারের উপরে ফোন দিয়েছে। কে সে? জবাব দে। এজন্য তুই বিয়েতে রাজি হোস না? মা, কী সব বলছো? কি বলবো তাহলে? আমায় শিখিয়ে দে। 5 বছর ধরে তুই বাসার বাইরে যাস, আত্মীয়রাও পর্যন্ত তোকে চিনে না, তার মধ্যে ছেলে বন্ধু আসলো কোথা থেকে? আদিবা উত্তর দেওয়ার আগেই আদির দিকে তাকালো, কারণ এখানে তাকে নিয়ে কে কি ভাবছে সে নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একমাত্র চিন্তা আদিকে নিয়ে। কোনো ছেলে রাতের বেলায় তাকে ফোন করেছে এটা আদি কিছুতেই মানবে না। সে যদি আদিবার বন্ধু হয় তবুও না। আদিবাকে তাকাতে দেখে আদি শক্ত গলায় বলল, আদিবার সেকেন্ড অপশনটা ভালো ছিল। আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতে বাসা ল্যান্ডলাইন আবার বেজে উঠল। আদিবার মা রাগী চোখে তাকালেন। আদিবা বুঝতে বাকি রইল না, ফোনটা তাকে তুলতে হবে। তাই এগিয়ে গিয়ে ফোন ধরল। আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না। আদিবা ফোনে কথা বললেও সেদিকে তার কোন মন নেই। সে তাকিয়ে আছে আদির দিকে। আদিও আদিবার চোখে চোখে রেখে তাকিয়ে আছে, যেন প্রবল ঝড় শুরু হওয়ার আগে আকাশে ঘুম হয়ে আছে। আদিবার সবার সামনে কথা বলে শেষ করলো, সাথে সাথে আদির ধৈর্যের বাঁধ ভাঙল। নিজেকে আর সামলাতে পারল না। হনহন করে নিচে নেমে এসে কোনো কিছু না বলেই আদিবার চুল টেনে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল আদিবা। চোখ ভরে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। আদির বাবা এখানে উপস্থিত, কিন্তু আদির মা আর আদিবার মা আছেন। আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বলেন, কি করছিস বাবা? ছেড়ে দে, এমন করিস না প্লিজ। আমি দেখছি কে ফোন করেছিল। আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আরও শক্ত করে টেনে ধরে প্রশ্ন করলেন, এত রাতে তোকে কে ফোন দেয়? কে ফোন করছিল বল? এত নিচে নেমে গেছিস তুই? আদিত্য কথাটা শেষ করার আগে আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসল। সে সজোরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আদিবা কখনো এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাহিরে ছিল। যে মেয়ে কোনো দিন উঁচু গলায় কথা বলে না, সে কি না আজ থাপ্পড় বসিয়ে দিল, তাও আদির গালে? কিভাবে সম্ভব? সবাই ভূত দেখার মতো চমকালো। আদির মা এগিয়ে আসতে আসতে বললেন, তোর এত বড় সাহস হয় কি করে আদিবা? তুই সবার সামনে আদির গায়ে হাত তুললি? আদির মা কাছাকাছি আসতে আদিবা চেঁচিয়ে উঠল, খবরদার কাকিমণি, আমার গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি, আর না। এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতে বাধ্য হব। তোমরা আমাকে পেয়েছোটা কি শুনি? আদিবা, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? কাকিমণি, আমার মতো একটা মূর্খ ঘরকনে মেয়ের কাছ থেকে এর চাইতে বেশি কি আশা করো তোমরা? আমি যে অকথ্য ভাষায় গালিগালাজ করছি না, এটা তো অনেক। যাকে কোনো দিনও কোনো সমাজে বের হতে দেওনি, সেই সামাজিক আচরণ করবে সেটা ভাবো কী করে? সব সময় আমার সাথে অন্যায় করছো আর সহ্য করব বলতে পারো? আমিও তো মানুষ,
এই 6 বছর তো অনেক মেরেছ, আর কত? এবার আমার মুক্তি দাও বলে ডুকরে কেঁদে উঠল আদিবা। আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখি আদি, তাই সে বেশ অবাক হয়েছে। কি বলবে বুঝতে পারছে না। সে আদিবার দিকে ঝুঁকে বলল, চুল ধরা কি বেশি ব্যথা পেয়েছিস? আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল, না, আমার শরীর লোহা দিয়ে তৈরি, আমি কখনো ব্যথা পাই না। ব্যথা পাওয়ার মতো করে ধরিনি তো। আমি আপনার মতো ছেলে নই, তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না। আদিবা, তুই আজ আমার সাথে কি কি করছিস আশা করি ভুলে যাসনি। আগের কথা বাদ দিলাম, এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস। এখনকার রাগ করার কথা আমি কিছুই বলছি না, উল্টো তুই রাগ দেখাচ্ছিস। দেখান রাগ, মানা করছে কে? রাগ দেখান, মারুন, বাসা থেকে বের করে দিন। এর বেশি আর কি করবেন? যে ফোন করেছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার আদিত্য চৌধুরী। তারপর আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তারপরও শান্তি হয়নি। কি দোষ ছিল আমার? সেই দিন সারা রাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন, তারপর আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছে বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন, আর তার দায় চাপলো আমার ঘাড়ে। কেন বলতে পারেন? এখন আপনি ফিরে আসলেন, যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলেও গেলেন, শুধু বাকি রইল আমি। কিন্তু কেন? সেই দিন আমি একটা বারের জন্য প্রশ্ন করিনি কেন এমন করলেন। প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি, তবু সব দায় চাপলো আমার ঘাড়ে। তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনও বুঝিসনি? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমাকে এত শাসন করেন, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল তারপরও কেন। আর আপনি যদি আমায় ভালোই বেসে থাকেন, তবুও বলছি, এমন ভালোবাসা যেন কোনো মেয়ের ভাগ্য না জোটে। এ কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়? এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না। আসলে আপনি কখনো কাউকে ভালোবাসতে পারেননি, পারবেনও না। একটু আগে তো বলছিলি তুই নাকি আমায় ভালোবাসিস, এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না। হ্যাঁ, আমি বলছি একটু আগেই যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম, এখন যা বলছি বাস্তব বলছি। ধরুন আমি আপনাকে বিয়ে করলাম, কি হবে তখন? আমি কোথায় গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন, কেউ আমাকে ফোন করলে গায়ে হাত তুলতে ভাববেন না। এমন জীবন গল্পে কাটানো যায়, বাস্তবে সম্ভব না। আদিবা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না তোকে এত সাহস কে জোগাচ্ছে। খবরদার আমার দিকে আঙ্গুল তুলবেন না। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারণেই। তাই নাকি? হ্যাঁ তাই। আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউ না, সে আপনার বোনের প্রেমিক। আমাকে ক্ষমা করো অরিন আপু, আমি আর এই অপবাদ নিতে পারছি না। আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না, আজ আমাকে সবটা বলতে হবে। আদিবার কথা পুরো অবাক হলো। সে দূর গলায় প্রশ্ন করলো, কি বলছিস আবার বল। যা শুনেছেন তাই বলছি। 6 বছর আগে আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন সেটা অরিন আপুর পছন্দের ছেলে ছিল। সেই দিন আপু আমাকে পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে। প্রথমে আমি যেতে রাজি হইনি, কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি, খাই দাই, এইটুকু প্রতিদান দেওয়া উচিত। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদান দিয়ে আসছি। সেদিন যখন আপনি আমায় প্রশ্ন করেছিলেন ছেলেটাকে, আমি চাইলে উত্তর দিতে পারতাম, কিন্তু যা নুন খায় তার নিন্দা করতে পারিনি আপুকে বিপদে ফেলতে। কিন্তু আজ আপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে। বিয়ের ডেট ফিক্সড হয়ে যেন ছেলেটি ব্যাকুল হয়ে আমাকে ফোন করছে। মজার বিষয় কি বলুন তো, আমি এতদিন যার জন্য এত কষ্ট সহ্য করলাম সেই আপু সবটা যেন কিছু বলছে না। আজও বলছো না, সেই দিনে বলনি। আপনার সবাই আমাকে ব্যবহার করেছেন আর করবেনই বা না কেন? যাকে নিজের মাই সহ্য করতে পারে না সেখানে আপনারা কেন করবেন? যাই হোক, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাই আজ সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব বলে
উল্টো ঘুরে হাঁটা দিল। আদিবার সাথে সাথে তার মা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা? জাহান্নামে এগিয়ে দিবে। আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে। কিছু বলতে পারছে না। কোন মুখে বা বলবে? কি করে সে আদিবাকে আটকাবে? আদিবা যে বলেছে সে আদির মতো ছেলেকে চায় না। আদিবা হনহন করে হেঁটে বাইরে চলে যাচ্ছে। পিছন থেকে আদিত্য বলে উঠল, খবরদার আদিবা, এই রাতে তুই বাইরে যাবি না। আজ আমি চলে যাব ভাইয়া, একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না। আপনি যদি আজ আমায় মারতে মারতে মেরে ফেলুন, তবুও আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না। তাছাড়াও আপনি যদি আমার পিছন পিছন আসেন, আমাকে বাধা দিতে চান, আজ ট্রেনের নিচে মাথা দিব। আমি যে এক কথার মানুষ সেটা নিশ্চয়ই জানেন। বলে বেরিয়ে গেল আদিবা। আদি যেতে চেয়েছিল, কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবল সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটিয়ে বসে, তাই গেল না।